প্রধানত সরকারকে উদ্যোগ নিতে হবে পলিটিক্যালি তারা কিভাবে একটা রিকনসিলিয়েশনের জায়গায় তারা যেতে চান। এটা আজকে না হলে কালকে না হলে পরশু আলোচনাটা লাগবে। এরকম একটা ভাগ বিভাজন রেখে আপনি জাতীয় ঐক্যের কথা বললে এটা হয়তো শুনতে ভালো লাগবে, কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু আপনাকে দৃশ্যমান, গ্রহণযোগ্য, কার্যকর সবাইকে যুক্ত করবেন। আওয়ামী লীগ ফিরে আসতে চায়। হ্যাঁ, আপনাদের শুরুতে এটাকে রাজনৈতিক দল গণতান্ত্রিক পথযাত্রায় যদি আমরা যাই তাহলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আজ বলেছেন দিল্লিতে দাফন হওয়া আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। এর মধ্য দিয়ে কি আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারিত হবে? না, এটা যেভাবে বলছে এটা মেঠো বক্তৃতার মতো। একটি দেশের এগিয়ে যাওয়ার মূল শক্তি হলো তার জনগণের ইস্পাত কঠিন ঐক্য। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির এই ঐতিহাসিক মাহেন্দ্রে দাঁড়িয়ে আমাদের রাজনৈতিক অঙ্গনে আজ সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি আসলে ঐক্যবদ্ধ, নাকি এখনো বিভাজনের চোরাবালিতে আটকে আছি? আজ এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করেই বলেছেন, জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। কিন্তু অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক আদর্শের ভিন্নতা, বিচার প্রক্রিয়া নিয়ে বিতর্ক, এমনকি জুলাই সনদের বাস্তবায়ন আর সংবিধান সংস্কারের পথ নিয়েও দলগুলোর মধ্যে দৃশ্যমান দূরত্ব। একদিকে ফ্যাসিবাদের দোসরদের বিচার ও নিষিদ্ধের দাবি, অন্যদিকে মৌলবাদের হুমকি আর রাজনৈতিক ফায়দা লোটার জন্য চেতনা বিক্রির ব্যবসার অভিযোগ। সব মিলিয়ে দেশের রাজনীতিতে এক নতুন টানাপোড়েন তৈরি হয়েছে। বাংলাদেশ কি পারবে অতীতের সব বিভেদ ভুলে জুলাই বিপ্লবের রক্ত ভেজা চেতনাকে ধারণ করে এক নতুন রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে, নাকি আদর্শিক সংঘাত আর বিভক্তির রাজনীতি আবারও আমাদের অগ্রযাত্রাকে থামিয়ে দেবে? এসব জটিল সমীকরণ আর সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা আজ আমরা তুলে ধরব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আরআইসিএল স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আমার ডান দিক থেকে পরিচয় পর্ব শুরু করছি, আছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আমার সর্বডানে আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব সাইফুল হক, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতিকে বিভক্ত করে কোনোভাবেই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় না, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু আমাদের রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি আসলে ঐক্যবদ্ধ? আপনাকে ধন্যবাদ। আমি প্রায় 6-7 মাস পরে আপনার এই নিউজ 24 আজকের এই আপনার প্রোগ্রামে হাজির হতে পেরেছি। আর সাথে আছেন আমার প্রিয় ভাজন আজিজ ভাই। দর্শক শ্রোতা যারা আপনারা বিশ্বকাপ ফুটবলের দেখার পাশাপাশি যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাই এবং সালাম জানাই। প্রধানমন্ত্রী তিনি আজকে যেটা বললেন, এটা তো আসলে জনগণের কণ্ঠস্বরকে তিনি একভাবে বলতে পারেন খানিকটা প্রতিধ্বনি তিনি করেছেন। আমাদের দীর্ঘ লড়াই, ফ্যাসিজমের বিরুদ্ধে, তারপরে অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের 1.5 বছর, এরপরে 12 ফেব্রুয়ারির নির্বাচন, পুরো ব্যাপারটাই ছিল দেশের একটা গণতান্ত্রিক অভিযাত্রার জন্য। নির্বাচন হবে, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, পছন্দের দল বা প্রার্থীকে তারা নির্বাচন করবে এবং দেশে একটা নিয়মতান্ত্রিকভাবে একটা উদার গণতান্ত্রিক সমাজে যেভাবে একটা সরকার চলে, রাষ্ট্র চলে, সে পথে হাঁটবে। এই হাঁটার গুরুত্বপূর্ণ বিষয় তো হচ্ছে যে যেটা বললেন আজকে প্রধানমন্ত্রী বা আরও কয়েকজন মন্ত্রী বললেন, তারা যে জাতীয় ঐক্যের তারা যেটা ডাকটা দিয়েছেন। তো কিন্তু জাতীয় ঐক্য মানে তো এই নয় যে আমাদের মধ্যে বিতর্ক থাকবে না, মতপার্থক্য থাকবে না। পার্লামেন্টের ভেতরে যেমন নানা প্রশ্নে বিতর্ক আছে, মতপার্থক্য আছে, ভিন্নতা আছে, পার্লামেন্টের বাইরেও নানা প্রশ্নে, যেটা আপনি উল্লেখ করছিলেন, আমার অভ্যুত্থানের যে দাবি, জুলাই ঘোষণা বলি অথবা জুলাই সনদের বাস্তবায়ন বলি, সংস্কারের এজেন্ডা আছে, বিচারের প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন। বাংলাদেশ বিশ্বের সামনের পথে কীভাবে হাঁটবে, এটা নিয়ে দ্বিমত থাকবে, মতপার্থক্য থাকবে, কিছুটা তর্ক বিতর্ক থাকবে, সংসদের ভেতরে, সংসদের বাইরে। এটা যে কোনো গণতান্ত্রিক সমাজের তার রাজনৈতিক সুস্থতার, তার একটা
গণতান্ত্রিক পরিসরে গুরুত্বের উপাদান হচ্ছে এটা। তো সেটা একটা বিষয়, কিন্তু এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যে প্রশ্নে ব্রডার এক ধরনের অ্যালাইনমেন্ট, এক ধরনের সমঝোতা, বোঝাপড়া থাকা দরকার। সেটা কি? সেটা যেটা বললাম, যে আমরা প্রায় 2 দশক পরে আমরা একটা নিয়মতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। তাহলে গণতান্ত্রিক উত্তরণের এই যাত্রাটা কিভাবে এটা নির্বিঘ্ন করা যাবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিয়মতান্ত্রিকভাবে দেশে যাতে সরকার পরিবর্তন হতে পারে, মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার, মানে এটাকে নিশ্চিত করার মধ্য দিয়ে। 2 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। আর জনগণের দিক থেকে জনগণের তার জানমালের নিরাপত্তা, তার জীবন জীবিকার নিরাপত্তা এবং তার যে সামাজিক স্থিতি, যেটা, তো এগুলো নিয়ে তো কোনো রাজনৈতিক বড় কোনো মতপার্থক্য থাকার কথা না। অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো মিলে আপনাকে একটা ব্রডার পার্থক্যের মধ্যেও একটা ঐক্যের সেতুবন্ধন তৈরি করা, এটা করা যাবে কিনা এটা অনেকটা নির্ভর করে সরকার এবং সরকারি দলের আচরণের উপরে। দ্বিতীয়ত, যারা এখন পার্লামেন্টে বিরোধী দল আছেন তারা কিভাবে দেখছেন। তারা পার্লামেন্টের ভেতরে আমরা দেখি এক ধরনের বোঝাপড়ার আওয়াজ দেখি, সমঝোতা দেখি, বোঝাপড়া দেখি, আবার পার্লামেন্টের বাইরে দেখি ভিন্ন সুর। তো ফলে কোনটা সত্য? পার্লামেন্টে যে বোঝাপড়া সেটা সত্য, নাকি পার্লামেন্টের বাইরে তারা সরকার বিরোধিতার বা কেউ কেউ সরকার উৎখাতের যে সমস্ত কথাবার্তা, সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে যেটা করছেন, কোনটা সত্য? তাহলে এগুলো একটা বোঝাপড়ার প্রশ্ন আছে। এর বাইরে আমি মনে করি ঐক্যের খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে। আপনি এখনো পর্যন্ত যদি 20 কোটি মানুষ ধরি, বিশাল সংখ্যক মানুষ কিন্তু আপনি ঐক্যের মধ্যে নেই, এই গণতান্ত্রিক পরিসরের বাইরে। তারা যারা অপরাধ করেছে আমাদের অভ্যুত্থানে, যারা অপরাধ 17 বছর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের জন্য আইসিটি ট্রাইব্যুনাল আছে, বিচার আছে, ফৌজদারি অপরাধের প্রত্যেকটা অপরাধের বিচারের প্রশ্ন আছে। বাকি যে কোটি কোটি মানুষ, বাকি যে বিশাল একটা অংশ, যদি জাতীয় ঐক্য, যদি আপনারা ইনক্লুসিভ রাজনীতির কথা বলেন, যদি আপনারা বহুত্ববাদী রাজনীতির কথা বলেন, এই লক্ষ লক্ষ কর্মী সমর্থক, বিশেষ কোনো দলের, কোনো জোটের বা জনগণ একটা বিশাল অংশের, তাদের জন্য গণতান্ত্রিক তো হলো পরিসরটা কি? তারা কিভাবে আপনার এই জাতীয় ঐক্যের রাজনৈতিক যে পরিসর, রাজনৈতিক যে বিতর্ক, রাজনৈতিক যে অংশগ্রহণ, কিভাবে তারা অংশগ্রহণ করবে, এই প্রশ্নে সম্ভবত সরকারি দলের এখনো পরিষ্কার কোনো ভাবনা চিন্তা নাই। এটা একটা আলোচনার প্রশ্ন, এবং এই আলোচনাটা সরকারের একার বিষয় না, এটা সমাজের রাজনৈতিক দল, সামাজিক গুরুত্বপূর্ণ অংশীদার সবার আলোচনার বিষয়। আর গুরুত্বপূর্ণ হচ্ছে যারা এই অধিকারটা চান, তারা জনগণের কাছে তাদের বক্তব্যটাকে তারা ডেলিভার করতে চান। তাদের অপরাধের জন্য তাদের ক্ষমা প্রার্থনা বলি, তাদের অনুশোচনা বলি, অথবা দায় দায়িত্ব স্বীকারের অর্থে বলি, তারা কিভাবে রাজনীতিতে তারা ফিরতে চান। গত 1.5 বছরে বা 20 মাসে আমরা কিন্তু কোনো দায়িত্বশীল কোনো জায়গা থেকে দায়িত্বশীল কোনো বক্তব্য এ পর্যন্ত কিন্তু আসেনি। বরঞ্চ নানা প্রশ্নে পুরনো জমানাকে ডিফেন্ড করা, নানাভাবে নানা যুক্তি দিয়ে ডিফেন্ড করা, এবং বরঞ্চ এই আমরা দেখেছি এ পর্যন্ত আমাদের অভ্যুত্থান, আমাদের অর্জন, আমাদের জুলাই, এটা নিয়ে হাজারো রকম এটাকে প্রশ্নবিদ্ধ করার জায়গা আছে। আমার জুলাই নিয়ে নিশ্চয়ই অনেক প্রশ্ন আছে, আলোচনা আছে। আমরা 17 বছর 18 বছর যে আন্দোলন করেছি, যেখানে আমাদের এই পার্টির কয়েকজন শহীদ হয়েছেন, 150-এর উপরে আমাদের আহত হয়েছেন, তাহলে নিশ্চয়ই, এবং অসংখ্য শহীদ হয়েছেন, লক্ষ মানুষ আহত হয়েছেন, তাহলে সেই মানুষের তাতটা দায়বদ্ধতার প্রশ্ন আছে। তো এই জায়গাটায় মনে করি যারা ফিরবেন তাদের দিক থেকে আমরা এ পর্যন্ত তারা এই ন্যাশনাল এই রিকনসিলিয়েশনের তারা কি উদ্যোগটা গ্রহণ করছেন। প্রধানত সরকারকে উদ্যোগ নিতে হবে, পলিটিক্যালি তারা কিভাবে একটা রিকনসিলিয়েশনের জায়গায় তারা যেতে চান। এটা আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু আলোচনাটা লাগবে। এরকম একটা ভাগ বিভাজন রেখে আপনি জাতীয় ঐক্যের কথা বললে এটা হয়তো শুনতে ভালো লাগবে, কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু আপনাকে দৃশ্যমান, গ্রহণযোগ্য, কার্যকর, সবাইকে যুক্ত করবেন, এরকম একটা রাজনৈতিক পদক্ষেপ আপনাকে গ্রহণ করতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জনাব এ বি আজিজ, ঐক্য প্রতিষ্ঠায় যদি রাজনৈতিক পরিসর তৈরি করা না যায়, তাহলে কি ঐক্যের আহ্বান শুধুমাত্র বক্তব্যে সীমাবদ্ধ থেকে যাবে? ধন্যবাদ আপনাকে, প্রিয় কমরেড সাইফুল ভাই। অনেক দিন পরে দেখা হলো, আমার অত্যন্ত প্রিয় দর্শক শ্রোতা। দেখেন, ঐক্য দুরকম।
একটা অভ্যুত্থানের সময় একটা ঐক্য হয়েছিল, এটা কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে, এটা একটা জাতীয় ইস্যু ছিল, জাতীয় ইস্যু ভিত্তিক ঐক্য। আর যদি ঐক্য যদি বলেন যে জাতীয় ইস্যুর বাইরেও ঐক্য চাই, তাহলে কিন্তু সেখানে প্রশ্ন আছে। ধরেন ডানপন্থী আছে, বামপন্থী আছে, জাতীয়তাবাদী রাজনীতি আছে, সবাই তো তার তার রাজনীতি আলাদা। সেখানে তো ঐক্য যেভাবে আশা করি, ধরেন আপনি একদিকে ফ্যাসিবাদীর দিকে হাঁটছে, এই কথা করে 5 দিন সময় দিচ্ছেন, 7 দিন সময় দিচ্ছেন, ঐক্যটা কিভাবে হবে? তিনি কোন ঐক্য বুঝাতে চেয়েছেন আমার কাছে কিন্তু পরিষ্কার না। পরিষ্কার এই কথাই বলবো, ধরেন রাজনীতি, ধরেন এই যে আপনি যদি সাইফুল ভাই ধরেন এই যে সংস্কার কমিশনের বৈঠকে তো তিনি সমাজতন্ত্রে আপত্তি দিচ্ছে, নট অফ ডিসেন্ট দিছে। উনি সমাজতন্ত্র না যদি মৌলিক, আমি আপত্তি দিইনি, যারা যারা দিয়েছে, হ্যাঁ, আমরা এটা রাখতে চেয়েছি, হ্যাঁ, আমরা রাখতে চেয়েছি, রাজনীতি থাকে না। আমার কথা হলো বিএনপি বলেন, এখন যারা আছে অভ্যুত্থানের শক্তি, বিএনপি আছে, বাম দলগুলি আছে, জামাত ইসলাম আছে, এদের দলের রাজনীতিতে পার্থক্য আছে, মত পথের পার্থক্য আছে। কিন্তু আমার কথা হচ্ছে একটাই, যে অভ্যুত্থানের সময় সর্বশেষ একটা দাবি ছিল, ফ্যাসিবাদের বিলোপ চাই। ফ্যাসিবাদের বিলোপ, ধরেন মানবিক বাংলাদেশ অতদিন নাই গেলেন, কিন্তু গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন, এই জায়গাটা অন্তত পক্ষে ঐক্য থাকা উচিত। ঐক্য এটা জাতীয় ইস্যু, ঐক্য থাকা উচিত। ধরেন আপনি যেটা বললেন, ধরেন আওয়ামী লীগ ফিরে আসতে চায়, হ্যাঁ, আপনাদের শুরুতে এটাকে রাজনৈতিক দল গণতান্ত্রিক পথযাত্রায় যদি আমরা যাই, তাহলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আজ বলেছেন, দিল্লিতে দাফন হওয়া আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। এর মধ্য দিয়ে কি আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারিত হবে? না, এটা যেভাবে বলছে এটা মেঠো বক্তৃতার মতো। ধরেন বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, এদের ঘরে ঘরে সমর্থক আছে, দাফন না নেই, তাদের সমর্থক তো আছে। আমার কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সে দেশটাকে আউলায় দিছে। টাইমলি ইলেকশন দিলে নেপালের মতো হতো, তরুণরাই ক্ষমতায় যেত। তরুণদেরকে ব্যবহার করেছে, এবং একদিকে বলা হয় জামাত ইসলাম এবং তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের দল, এবং তাদেরকে ব্যবহার করছে, তরুণদেরকে বিতর্কিত করে ফেলছে। তরুণ তো শেষ, আমি তো বলবো তরুণ শেষ, তরুণের কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, তো এখন জামাতের সাথে ঐক্য কিভাবে হবে? ঐক্য তো ছিল একবার, বিএনপি ছিল না, তখন বিএনপি স্বাধীনতা বিরোধী দল হিসেবে আখ্যায়িত ছিল। জামাত ইসলাম আবার আওয়ামী লীগের দিকে যাবে না। জামাত ইসলাম তো বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে হয়েও আন্দোলন করছে, 174 দিন না কতদিন হরতালও করেছে। তো এই জন্যই আমার কথা হচ্ছে জাতীয় ইস্যুগুলিতে ঐক্য হওয়া দরকার। ধরেন জাতীয় সংসদে চলছে, অর্থ বিলে তো কোনো দ্বিমত দেখিনি। এই প্রথম আমি দেখলাম যে সংসদে অর্থ বিলে কোনো সংশোধনী আসে না, বিরোধী দলের তরফ থেকে আসেনি, কোনো আসে নাই। তারপরে আপনার একটা ছায়া বাজেট দিছে, সে বাজেট নিয়ে কোনো আলোচনা করে নাই, কিন্তু পরে কমেন্ট করছে যে বাজেটে মোটামুটি একই রকম, সুতরাং এটা আমরা কি বিরোধিতা করব? তাহলে দিলেন কেন? আবার শুনতেছি ছায়া আপনাকে প্রশ্ন করছে, এটা কি মনে হয়েছে যে সরকারি দল এবং বিরোধী দলের ছায়া বাজেট কি মোটামুটি একটা তলে তলে আলোচনা করে কি বাজেটটা দেওয়া হয়েছে, এরকম কোন ইমপ্রেশন আপনার সাংবাদিক হিসাবে? আমি যেটা বলি, কুসুম কুসুম সম্পর্ক আছে, আচ্ছা সেটা কুসুম সম্পর্ক আপনি দেখছেন, বাজেট দিল কেন? এবং এই জন্য কি প্রতিনিয়ত বলতে হচ্ছে ভাই আমরা বিরোধী দল, ভাই আমরা কিন্তু স্বার্থ বিরোধী দল, কিন্তু বিরোধী দল একটু ওভারটার্ম মারে, জনবলের 5 দিন। সেখানে জানতে চাচ্ছি জনাব এম এ আজিজ, যে কুসুম এক ধরনের সম্পর্কের কথা আপনি বলছেন সরকার এবং বিরোধী দলের মাঝে, তাহলে অনিবার্য বিপ্লবের কথা কেন বলা হয়? তাহলে রাজপথে আন্দোলন কেন চলছে? সবই কি লোক দেখানো? সপ্তাহে সপ্তাহে তো বিপ্লব হবে না। বিপ্লব ভুল করছেন, বিপ্লবে শুরুতে যে ভুল করছে সাইফুল ভাই যা করছে, এই যে ইউনিসকে ইলেকশনে 18 মাস পিছাই দিছে, তখন ইলেকশনটা দেওয়াই দিলে আমি বারবার বলছি বিএনপি ফাটাবাসের ইউনিসের ফাটাবাসের চিপায় পড়ছে। আমি একটু যদি ভাই, আমি 5ই অগাস্টে বঙ্গভবনে আমরা যেদিন গেছি সন্ধ্যাবেলা, যেটা সবচেয়ে
ডিসাইডিং বা সিদ্ধান্তমূলক যে সভাটা বঙ্গভবনে হয়েছিল 5 আগস্ট সন্ধ্যার পরে মাগরিবের পরপরই, সে মিটিংয়ে আমরা অনেক বিষয়ে, আমি তো 5টা-6টা বিষয় আলোচনা উত্থাপন করেছিলাম। 2টো বিষয় আমরা মিস করেছি, যেটা আমি পরবর্তীকালে আমাদের গণতন্ত্র মঞ্চ বিএনপি সহ অন্যদের আমি শেয়ার করেছি। একটা আজিজ ভাই যেটা উল্লেখ করলেন, একটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার হবে সেই সরকারের কম্পোজিশন কিভাবে হবে, এটা যে ছাত্রদের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করে যে কম্পোজিশনটা ঠিক করা দরকার, এই প্রশ্নটা খুব নির্দিষ্টভাবে আমি নিজে অথবা অন্য নেতৃবৃন্দরা আমরা উল্লেখ করিনি। এটা আমার একটা আত্মসমালোচনা বলি, আত্ম উপলব্ধি বলি। 2 নম্বর হচ্ছে এই সরকারের টেনিয়রটা কি হবে, কারণ এর আগে অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারগুলো 3 মাসের তারা সরকার ছিলেন। আমরা বড় জোর 4 মাস বা 5 মাস 6 মাস একটা হতে পারত। এই দুটো হিস্টোরিক্যালি আমরা খুব বড় দাগের ভুল করেছি, যে জন্য পরবর্তী আমাদেরকে 1 বছরে অনেকগুলো বড় দাগের মাসুল এই দেশ এবং তার জনগণকে আমাদেরকে দিয়ে আসতে হয়েছে। তাহলে এত বড় সামাজিক নৈরাজ্যের জায়গাটা, রাজনৈতিক নৈরাজ্যের জায়গাটা আমাদেরকে হয়তোবা দেখতে হতো না। হ্যাঁ, সাইফুল ভাইয়ের কথার সুর ধরে আমি বলি, ধরেন নেপালের প্রধান বিচারপতি ছিলেন কার্কি, পুরো নাম মনে নেই, সে এসেই বলছে আমরা বাংলাদেশ হব না। বাংলাদেশ কি তাহলে একটা নেতিবাচক উদাহরণ পরিণত হলো? সেই সময় বলছে আমরা বাংলাদেশ হব না, তোমরা যাও, যারা শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যাও, 6 মাস পরে নির্বাচন হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পিস উইনার, সারা বিশ্বে তিনি 3-0 থিওরি দিয়ে চলে, তিনি বোঝেন না তার পক্ষে সরকার কিংবা গণঅভ্যুত্থান যাই বলি না কেন আমরা, সেটি কি বিফলে গেল? বিফলে এই অভ্যুত্থানের এখন পর্যন্ত হতো ফ্রুটফুল কোনো রেজাল্ট পাই না, দেশটা বিপদে ফেলে দিয়েছে। আমি একটু দ্বিমত করছি। আমি মনে করছি যে আমাদের অভ্যুত্থানের বড় ব্যাপারটা ছিল যেই দানবটা আমাদের উপরে চেপেছিল, পাথরটাকে সরিয়ে ফেলা। মানে এটা নিয়ে প্রশ্ন তুলবার কোনো সুযোগ, কোনো অবকাশ নেই। কেউ প্রশ্ন তুললে বলতে হবে তার অন্য কোনো ব্যক্তিগত কোনো মোটিভ আছে, অন্য প্রশ্ন আছে। 1 2 নম্বর হলো যে আপনি নিয়মতান্ত্রিকভাবে আপনি সরকার পরিবর্তনের পথ আপনি বন্ধ করে দিয়েছিলেন। নির্বাচনের মধ্য দিয়ে আগেকার সরকারকে পরিবর্তন করা যাবে এরকম কোনো সুযোগ বাংলাদেশে ছিল না, যেটা বাস্তবে একদম স্টেট, একদম ফ্যাসিজম যেটার জন্ম নিয়েছিল। তারা প্ল্যান করছিল আজীবন 2040 কি 2050 সাল ক্ষমতায় থাকবেন। সুতরাং এটা হলো একটা প্রশ্ন। তাহলে গুরুত্বপূর্ণ কি হয়েছে, আপনি মানুষের ভোটের অধিকার, তার গণতান্ত্রিক অধিকারের জায়গাটা, নিয়মতান্ত্রিক নির্বাচনের জায়গাটা আপনি এসছেন। 1 2 হলো একটা বড় একটা আপরাইজিংয়ে, বড় মুভমেন্টে সমাজে নানা শক্তি থাকে, নানা অংশগ্রহণ থাকে, সমাজে নানা শ্রেণী, তার নানা ইডিওলজি থাকে, পলিটিক্স থাকে, তার কালচারাল, তার ইনফ্লুয়েন্স থাকে, এবং বহু ধরনের চরাগোপ্তা অনেকগুলো শক্তিও কাজ করে। আমাদের এখানে হয়েছে না, অনেক গুপ্ত শক্তি কাজ করেছে এখানে, জঙ্গিবাদী মৌলবাদী বলে যাদেরকে বলা হচ্ছে। কেউ কেউ আছে না যে বলে না ঘর পড়ার মধ্যে আলু পোড়া দেওয়া, এরকম একটা বিশাল গণজাগরণের মধ্যে এটাকে ডিরেল করা, এটাকে প্রশ্ন তোলা, এটাকে তাদের মতন করে এটাকে নিয়ন্ত্রণ করবার বহুমুখী চেষ্টা হয়েছে। এটা পৃথিবীর যে কোনো বড় আপরাইজিংয়ে, যে কোনো বড় মুভমেন্টে এটা হবে। এটা খুব অবাস্তব না, কিন্তু এর মধ্যে আন্দোলনের বা সংগ্রামের রাজনৈতিক নেতৃত্বদের তাদের সঠিকভাবে সিদ্ধান্ত অনেক সময় নিতে না পারা, তাদের দোলাচল, দ্বিধাচিত্ততা, সিদ্ধান্তহীনতা, অথবা নিজের পায়ের মাজার উপরে দাঁড়াতে না পারার জন্য অনেকেই ঘোলা পানিতে মাছ শিকার করতেছেন। এজন্য এটাকে অনেক সময় জঙ্গিবাদী আখ্যা দেওয়া গেছে। তারপর বেশ কিছু তৎপরতা হয়েছে না, নারীদের উপরে হামলা হয়েছে, আক্রমণ হয়েছে, আমার ধর্মীয় বিভিন্ন গোষ্ঠীর উপরে হামলা হয়েছে না, আমার এখানে অসাম্প্রদায়িক বহুত্ববাদী সংস্কৃতির উপর হামলা হয়েছে না, বাউলদের উপর হামলা হয়েছে, মাজার উপর হামলা হয়েছে, কবর থেকে তুলে লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো বাইরে বার্তা গেছে কি, এমনিতেই বলার চেষ্টা হচ্ছিল বাংলাটা একটা জঙ্গিবাদী উত্থান হয়েছে। পাশাপাশি এই কাজগুলো যখন চলে তখন আমাদের এই অসাধারণ অভ্যুত্থানকে সহজে এটাকে একটা জঙ্গিবাদী তকমা দেওয়াটা সহজ হয়েছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সহজ হয়েছে, তিনি 24-এর গণঅভ্যুত্থানের আওয়ামী লীগ সরকারের অর্জনটাকে তাতে তিনি বলেছেন যে এরকম নৃশংস হত্যাকাণ্ড, গণহত্যার পর আজ পর্যন্ত সেই গণহত্যাকারী শেখ হাসিনার কোনো রকমের অনুশোচনা নেই। বাংলাদেশের এই গণঅভ্যুত্থানকে তারা জঙ্গি তকমা দিচ্ছে। তিনি আরো উল্লেখ করেন আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। কিন্তু
তবে যেই জায়গায় প্রশ্নটি রাখতে চাই জনাব সাইফুল হক, আওয়ামী লীগের বিচার চলছে, আওয়ামী লীগের নিপাত বা নির্মূল সেটি কি আসলে আইনিভাবে হবে নাকি রাজনৈতিকভাবে হবে? আমি প্রধানত মনে করি আপনি যদি ইতিহাসের দিকে তাকান বা গ্লোবাল ক্যানভাসে, যদি গ্লোবাল যে প্যানোরামা যদি আপনি তাকিয়ে দেখেন, খুব হাতে গোনা 2-4টা ব্যতিক্রম বাদে এ ধরনের কোনো অর্গানাইজ কোনো রাজনৈতিক দল তাদের এক ধরনের ইডিওলজি, পলিটিক্স, ইতিহাস, ঐতিহ্য, ধারা এবং জনগণের উপরে যাদের এক ধরনের রাজনৈতিক, সাংগঠনিক বা সাংস্কৃতিক মনন জগতে যাদের এক ধরনের জায়গা আছে, কোনো প্রশাসনিক সিদ্ধান্ত দিয়ে বা কাউকে নিষিদ্ধ করে এ ধরনের কোনো শক্তিকে কিন্তু নাই করে দেওয়া যায়নি। এবং বাংলাদেশে এটা এর আগে জামাত ইসলামের ক্ষেত্রে এরকম হয়েছে না, সেটা সম্ভব হয়নি। আওয়ামী লীগ তো আরও অনেক বেশি, এটা এক সময়কালের আপনি বুঝবেন মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদানকারী দল, কিন্তু পরবর্তীকালে সেই দল যখন জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, কিন্তু তারপরেও তার যে সামাজিক ভিত্তি, তার যে সাংস্কৃতিক ভিত্তি বা অর্থনৈতিক ভিত্তি, সেটা কিন্তু অনেকখানি কিন্তু বাস্তবে বহাল তবিয়তে আছে। তাহলে এ ধরনের শক্তিকে আপনি কিভাবে মোকাবেলা করবেন? আপনি মোকাবেলা করবেন রাজনৈতিকভাবে, আদর্শিকভাবে, সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে অথবা সাংগঠনিকভাবে মোকাবেলা করবেন। বরঞ্চ আপনি নিষিদ্ধ করার এক্সপেরিয়েন্স হচ্ছে দুনিয়াব্যাপী, এটা উল্টো বুমেরাং হয়েছে তাদের প্রতি, বরঞ্চ মানুষের উল্টোটা সহানুভূতির জায়গাটা তৈরি হয়েছে এগুলোর জন্য। যারা অপরাধ তাদের আপনি বিচার করেন, তাদেরকে আপনি যা যা শাস্তি সেটা দেন, যদি সেটা আইনগতভাবে যদি সেটা প্রমাণিত হয়। কিন্তু আপনি এটা করার মধ্য দিয়ে এগুলো আমরা অনেক সময় রাজনৈতিক, আমরা রেটোরিক্স বলি। আজকে সরকারি দলের নেতাদের কথাটা অনেকটা মানে যেটা আজিজ ভাই বললেন, কিছুটা মাঠে রাজনীতিকরা যেভাবে বক্তৃতা করে অনেকটা এরকম। সরকারে যাওয়ার পরে তো অনেক বেশি দায়িত্বশীল, কারণ প্রতিটা শব্দ আচরণ অনেক বেশি সাবধানে এটা ব্যবহার করা উচিত। ধন্যবাদ জানাচ্ছি জনাব সাইফুল হক। জনাব আমি আজ একটু ছোট্ট করে জানতে চাই, যেমনটি সাইফুল হক বলছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে সেটি বুমেরাংও হতে পারে, এ বিষয়ে আপনার মন্তব্য নিতে না, কার্যক্রম নিষিদ্ধ আছে। কার্যক্রম নিষিদ্ধ আছে। মোহাম্মদ ইউনূস যে অধ্যাদেশ জারি করে গেছে সেটাকে কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী আইন করেছে। আমি তো মনে করি এই আইনটা সংসদে করা ঠিক হয় নাই। এই কারণেই বলবো, এটা ধরেন এখন বিরোধী দল যদি আন্দোলনের নামে ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, 2/3 মেজরিটি সংসদে আছে, বিএনপি তাকে নিষিদ্ধ করতে পারে। আবার জামাত যদি ক্ষমতায় আসে, জামাতও বিএনপি নিষিদ্ধ করতে পারে, আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে পারে। সাইফুল হক ভাই যদি ক্ষমতায় আসে, সেও প্রশ্ন আসে, নিষিদ্ধ করে দিতে পারে। এই ধরনের কালো আইন করা উচিত হয় নাই। সেখানে কিন্তু জামাত বসেছিল, এনসিপি বরং ওয়ার্কআউট করেছিল। এখন তো এই আইনটা বুমেরাং হয়েছে না, যেমন 1974 সালে। কিন্তু জামাত তো দেখে বলছে তারা পার্লামেন্টের ব্যাপারে, তারা নিষিদ্ধ করার ব্যাপারে তাদের কোনো মতামত দেয়নি। আগে তারা বলেছিল, এবার না, তারা নিষিদ্ধ করার ব্যাপারে মতামত দেয় নাই না। অর্থাৎ যে অধ্যাদেশটা আছে ওই অধ্যাদেশের সাথে যুক্ত করেছে, অর্থাৎ যে অধ্যাদেশ দিয়েছে ওটা ঠিক রেখে সন্ত্রাসবিরোধী আইন পাশ হলো, এইটা হলো কথা। তার মানে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ রইল আইনগতভাবে। নিষিদ্ধ, কিন্তু দল হিসেবে সেটা তো একটা না, দল তো নিষিদ্ধ করা হয়। দল তো একটা বিচারিক প্রক্রিয়ার ব্যাপার। হ্যাঁ, দল এটা তো ডাক্তার জাহিদ সাহেব বলছে না, প্রথমে বললো না যে সামনে প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে, সেখানে নির্দোষ আওয়ামী লীগেরা ইলেকশনও করতে পারে, কারণ প্রতীকে তো নির্বাচন। পরবর্তীতে আবার কোন নামে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, পরে আবার বলছে যে না, একটু রিভাইজ করছে, কারণ ইলেকশন করতে পারে, তবে ট্রাইব্যুনালের তো বিচার আছে। অর্থাৎ ইনডাইরেক্টলি বলতে চাইছে ট্রাইব্যুনালের তো বিচারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার রিকমেন্ডেশনও দিতে পারে বা নিষিদ্ধ করতে পারে, এরকম ইঙ্গিত দিয়েছে। তা আমার কথা হচ্ছে, যেমন সাইফুল ভাই বললেন, যেটা স্বীকারোক্তি দিলেন আর কি, রাজনীতিবিদরা এই সমস্যা তৈরি করছে। ডক্টর ইউনূস পলিটিশিয়ান না, রাজনীতিবিদরা কোনো কিছু করতে পারে নাই, সব চোখে ধুলা দিয়ে দিয়েছে ডক্টর ইউনূস। কিন্তু বর্তমান রাজনীতিতে বক্তব্যের সমন্বয়ের ঘাটতি দেখেন কিনা, আমি প্রশ্নটি রাখছি, বিরতির পর ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল।
আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব এম এ আজিজ, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে বক্তব্যে কোনো সমন্বয়হীনতা দেখেন কিনা? আমি যদি দুটি বক্তব্য আপনার সামনে তুলে ধরি। প্রধানমন্ত্রী বলেছেন জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটা দেশের সব মানুষের অর্জন। অন্যদিকে আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে পর্দার অন্তরালে থেকে বিএনপি এই অরাজনৈতিক আন্দোলনকে একটি রূপ দিয়েছে। কি বার্তা দেয়? না দেখেন, বিএনপির ভিতর থেকেও বলছে লন্ডন থেকে তারেক রহমান এই আন্দোলনের মাস্টারমাইন্ড ছিল। আবার বিএনপির জামাতের আমির তিনিও বলেছিলেন, আবার তিনি কারেকশন করছেন আন্দোলন সবার। হ্যাঁ, এবং তারেক রহমান এখন বলছে, তারেক রহমান কখনো বলে নাই আন্দোলনে আমি লন্ডন থেকে কথা বলছি অমুকের সাথে বা এই মাস্টারমাইন্ড ছিলাম বা পরিচালনা করছি, তা বলে নাই। কিন্তু এটা হচ্ছে কি, যখন মনে চায় এরকম কথা বলেছে, তো কথা তো মেল, এটা ঠিকই আছে, সমন্বয় নেই, কথা একটা বলে দেয় পরে মনে রাখে না। তো যেমন ধরেন সাইফুল বাইরে আছে, ধরেন কতগুলো স্টেজ ছিল, আমি লিখলাম 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের পরামর্শ নিল, এখানেও তো ওনারা বলতে পারতো। আমি যদি এখন বিতর্ক করি, সব তো বিচারপতি সহ পালাইছিল, মতামত আনলো থেকে। 1, 2 হলো তারপরে উপদেষ্টাদের যে নিয়োগ নিল, হ্যাঁ, ওই বেসিসে নিয়োগ নিল। তো নিয়োগটা কেমনে নিল? নিয়োগটা তো ওনারা নিয়ন্ত্রণ করতে পারতো না, সব পার্টির থেকে লোক দিতে পারতো। সব পলিটিশিয়ান মানুষের নার্ভ বোঝে, ওনারা এনজিও করে কি বুঝবে? কিছু শিক্ষাবিদ, কিছু এই সেই নিয়ে অসুস্থ লোকজন নিয়ে ঢুকাই দিছে। হ্যাঁ, এবং ইউনূস সাহেব পুরোটা বানাইছে, তার যা পছন্দ লাগছে সব বিদেশি লোক আইনে ঢুকাই দিছে, মনে হয় সেই ব্রিটিশ আমলের বর্গির সরকার। তারপরে ধরেন এই যে অধ্যাদেশগুলো জারি করলো, এরা অধ্যাদেশ জারি করলো। তারপরে ধরেন এই যে সংবিধান অনুযায়ী শপথ নিল, হ্যাঁ, তখন প্রশ্ন হয় নাই। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস 18 মাস দায়িত্বে ছিলেন, একবারও বঙ্গভবনে যায় নাই। বিদেশ ভ্রমণ করলে প্রেসিডেন্টকে, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা, যায় নাই। তারপরে ধরেন আমার বক্তব্য হচ্ছে অন্তত পক্ষে ওনারা যদি উপদেষ্টা পরিষদটা করে দিতে পারত, তারপরেও দেশটা এইভাবে লুটপাট হতো না। হ্যাঁ, তার থিওরি আছে না, সারা জিরো পভার্টি, বাংলাদেশে পভার্টি বাড়াই দিয়েছে, জিরো কার্বন এমিশন, বাংলাদেশ দূষিতের ভিতরে 1 নম্বর, ঢাকা শহর হলো 1 থেকে 3-এর ভিতরে ওঠানামা করে 3 নম্বর। আর কার্বন নিঃসরণ আপনি দেখেন, এখন ব্যাটারি চালিত রিক্সা যা কার্বন নিঃসরণ করে, এটি তো উনি দিয়ে গেছে, এটা ছেড়ে মেইন রাস্তা ছেড়ে দিয়ে গেছে। সুতরাং এই দেশটা আসলে বিপদে ফেলে দিছে দুই পক্ষই। ডক্টর ইউনূস তার নিজের স্বার্থে দীর্ঘদিন ধরে প্রতিশোধ নেওয়ার জন্যে, আপনি বলেন তো, উনি নোবেল প্রাইজ পাইছে, উনি বিখ্যাত লোক, ওনার নিজের মামলা নিজে এক্সিকিউটিভ অর্ডারে উইথড্র করছে, এটা তো কোর্টের মাধ্যমে করতে পারতো, করে নাই। তো সুতরাং আমার কাছে পুরো ফেরিস্তি আছে। এই জন্য আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘদিন ক্ষমতায় থাকার চেষ্টা করছে, জামাত এবং তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, এদেরকে দল করছে, বলছে তরুণ সমাজকে নষ্ট করে দিয়েছে, একবারও পড়াশোনা করতে বলে নাই, রাষ্ট্র খালি করে উদ্যোক্তা হোক, আরে ব্যবসা তো সেই করে, সবই নিয়েছে। তো এই জন্য আমি বলছি যে রাজনীতিবিদরা যে এই যে প্রথমে ভুল করছে, এই একটা এনজিও করার লোকদের হাতে পুরা সরকার বানানো, পুরা ক্ষমতা ছেড়ে দিছে, এর থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। জনাব সাইফুল হক, প্রধানমন্ত্রী নিজেই যেখানে বলছে জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তি নয়, এটি দেশের মানুষের অর্জন, সেখানে আসলে মাস্টারমাইন্ড নিয়ে কেন আমরা তর্ক বিতর্ক দেখি, কেন জুলাই আন্দোলন নিয়ে কৃতিত্বের লড়াই দেখি? এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক জয়ী, যে আমরা ইতিমধ্যে আবার এই ব্যক্তিরাই, তারাই হয়তো আবার অন্য জায়গায় বলেছেন, আমরা জানি যে গোটা আন্দোলনটা আসলে এটা একটা জনগণের একটা আন্দোলন, এবং আমরা প্রায় ব্যতিক্রমহীনভাবে আমরা বলতে পারেন অধিকাংশই বলে আসছে, এবং বাস্তবতা এটা জনগণের বহু বছরের পুঞ্জীভূত ক্ষোভের তার একটা বহিঃপ্রকাশ। তো এবং এই জায়গাটা খুব দুর্ভাগ্যজনকভাবে যে আন্দোলনে নিশ্চয়ই বিএনপি সবচেয়ে নির্যাতিত দল হিসাবে
বিএনপির প্রধান নেতৃবৃন্দরা কয়েকজন বাইরে ছিলেন, এবং বিএনপি যেখানে একটা নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেছেন এটা নিয়ে বিতর্কের প্রশ্ন তুলবার কোনো সুযোগ নেই। একই সাথে এখানে আমরা গণতন্ত্র মঞ্চ, প্রগতিশীল দেশপ্রেমিক, এমনকি ইসলামিক ঘরানার যে রাজনৈতিক দলগুলো আছেন, যারা আমরা যুগপথের যে 40-42টা রাজনৈতিক দল ছিলেন, তারা যুগপথের বাইরেও অসংখ্য রাজনৈতিক দল ছিল, আমাদের ছাত্ররা, তরুণরা, যুবকরা, সমাজের নানা অংশের মানুষ, এমনকি মাদ্রাসার আমাদের যে কোমলমতি যে শিক্ষার্থীরা এবং কমই মাদ্রাসার আমাদের মাদ্রাসার যে শিক্ষার্থীরা, একই সাথে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আপনি খেয়াল করেন এবারই প্রথম যাদেরকে বলা হতো ফার্মের মুরগির মতন যে প্রাইভেট ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা, আন্দোলন যখন ঝুলে গেল তখন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর আমাদের তরুণরা, ছাত্রছাত্রীরা কি অসাধারণ বীরত্ব নিয়ে তারা যেভাবে রাজপথে দাঁড়িয়ে গেলেন, গোটা পরিজামা আন্দোলনটাকে যেভাবে তারা সামনে নিয়ে এলেন, এবং তার সাথে যুক্ত হলো আমার শ্রমিক, শ্রমজীবী, মেহনতি সমাজের নিম্ন স্তরের বা যাদেরকে আপনার প্রান্তিক মানুষ বলে যাদেরকে আপনি বলেন, অনেকে আমার বোদ্ধারা যাদেরকে সাবঅল্টার্ন হিসেবে যাদেরকে বলতে চান, এই শহরতলির লক্ষ লক্ষ মানুষের জড়িয়ে গেল। তার মানে কি, মুক্তিযুদ্ধ যেমন একটা গণযুদ্ধ ছিল, এটাও জনগণের একটা গণজাগরণ, একটা গণ অভ্যুত্থানে। এখানে প্রত্যেকেরই যারা অভ্যুত্থানে অংশীদার ছিলেন প্রত্যেকেরই কোনো না কোনো ভূমিকা সেখানে ছিল। আমি সেজন্য যারা বিশেষ কোনো ব্যক্তিকে, বিশেষ কোনো সংগঠনকে মাস্টারমাইন্ড বলতে চেয়েছেন, এর মধ্যে আসলে তারা এর মধ্যে একটা বিভক্তি তৈরি করতে চেয়েছেন, একটা বিভ্রান্তি তৈরি করতে চেয়েছেন, এবং পুরো অভ্যুত্থানের পুরো অর্জনটাকে তারা বিশেষ দিকে তারা ডাইভার্ট করতে তারা চেয়েছেন। অর্থাৎ তারা এখন যা খুশি করবার একটা লাইসেন্স যেন তাদেরকে পরোক্ষভাবে দিয়ে দেওয়া হয়েছে। আমি যখন জুইকে বলবো তিনি আন্দোলনের মাস্টারমাইন্ড, তখন জুইয়ের মনে হয় তাহলে তো আমি এখন যা খুশি করতে পারি। এগুলোর একটা বিশেষ ইন্টেনশন থেকে এই শব্দ বাক্যগুলো কিন্তু ব্যবহার করা, কিন্তু বাস্তবে আমি এখানে প্রত্যেকেরই এখানে অংশগ্রহণ আছে। রাজনৈতিক দল, ছাত্র, তরুণ, সমাজের পেশাজীবীরা, আমার আইনজীবীরা, আমার সাংস্কৃতিক কর্মীরা, আর রাজনৈতিক যে লক্ষ লক্ষ কর্মীরা, বিভিন্ন দলের ছাত্র, তরুণ, যুবকরা, আমার মায়েরা, তারা যেভাবে বাচ্চাদেরকে নিয়ে তারা রাজপথে তারা দাঁড়িয়ে গেছেন, যে মায়েরা কখনো রাজপথে কখনো দাঁড়াতে তারা সাহস করেননি, তারা বাচ্চার জন্য পানি এগিয়ে দিচ্ছেন, খাবার তারা নিয়ে যাচ্ছেন, বাচ্চাকে পুলিশের ভ্যানে নিয়ে যাচ্ছে, মা যখন ভি চিহ্ন দেখাচ্ছেন এই জুলাই মাসে, তো এটাকে আপনি কি বলবেন? তার মানে এটা একটা জনগণের বিশাল একটা অংশগ্রহণের জায়গাটা, এটাকে ছোট করাটা কারো ঠিক হবে না আর কি। কিন্তু এখানে কারা কোন উদ্দেশ্যে ভিন্ন দিকে ধাবিত করার চেষ্টা করছে? ভিন্ন দিকে ধাবিত করার এটা হচ্ছে বিশেষ রাজনৈতিক ইন্টেনশন থেকে। কারণ গোটা আন্দোলনে সবচেয়ে বড়, আপনি তো খেয়াল করেন, গোটা আন্দোলন ছিল একটা বৈষম্য বিরোধী আন্দোলনের জায়গা, এবং ছাত্র তরুণদের দাবির মধ্যে একেবারেই শেষ দিনের বাইরে সরাসরি কিন্তু কোনো রাজনৈতিক দাবিটা না, সেটা কিছুটা কৌশলগতভাবে, বরঞ্চ আমরা বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ আমাদের 31 দফা, আমরা আবু সাইদ মারা যাওয়ার পরদিন থেকে এরপরে আমরা পরিষ্কার করে যে বক্তব্যটা বলবার চেষ্টা করেছি, যখন এই সরকারের পদত্যাগ ছাড়া, সরকারকে বিদায় করা ছাড়া, সরকারকে উচ্ছেদ করা ছাড়া বাস্তবে দেশকে এরকম একটা দুর্যোগ থেকে রক্ষা করা যাবে না। আর আপনি আমাদের যে সেনাবাহিনী, তার কথাটি বলবেন না, যেই সেনাবাহিনীর ভূমিকাটা ওরকম একটা তুঙ্গ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এবং তার থাকে না কোনো কোনো ঘটনা পুরো ঘটনাকে বলতে পারেন এটাকে নতুন মাত্রা যুক্ত করে। আমাদের সশস্ত্র বাহিনী, মানুষের কারো কারো আশঙ্কা ছিল, কিন্তু আমার ভরসা ছিল যে বাংলাদেশের, আমাদের তো এটা কোনো মার্সেনারি কোনো সেনাবাহিনী না, সুতরাং এই সেনাবাহিনী 90 সালে যেমন আমরা এরশাদ বিরোধী, স্বৈরতান্ত্রিক বিরোধী আন্দোলনে তারা যেমন জনগণের বিরুদ্ধে তারা দাঁড়ায়নি একটা পর্যায়ে এসে, এবারও আমাদের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, বিভিন্ন বাহিনী, আমাদের অবসরপ্রাপ্ত সেনা অফিসাররা প্রত্যেকের কি অসাধারণ ভূমিকা, তারা মানুষের মুখোমুখি তারা হতে চাননি। এই যে এটা একটা দেশাত্মবোধের জায়গা থেকে, একটা দেশপ্রেমের জায়গা থেকে, জাতীয় দায়িত্ববোধের জায়গা থেকে, তার মানে প্রত্যেকেরই কোনো না কোনো অবদান আছে। এটাকে রিকগনাইজ করতে পারাটাই হচ্ছে প্রজ্ঞা, এটাই দূরদর্শিতা। যারা এটাকে একেবারে কোটারিভুক্ত করতে চান, যারা দলভুক্ত করতে চান, যারা এটাকে পার্সনিফাইড করতে চান যে অমুক বা অমুকের জন্য, এটা খুব ভুল উপস্থাপনা। ইতিহাস প্রত্যেকের ভূমিকা কিন্তু ইতিমধ্যেই
নির্ধারিত আমরা কে কি ভূমিকাটা আমরা কিন্তু পালন কিন্তু করেছি। বর্তমান বাস্তবতা জনাব সাইফুল হক, জি। ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে রাজনীতি আর ধর্মকে ব্যবহার করে রাজনীতি, এই দুইয়ের মধ্যে পার্থক্য কিভাবে নির্ধারণ করা না। যায়? আমি প্রশ্নটি রাখছি, জি, বিরতির জি। পর ফিরছি। জি, দর্শক, জি, জনতন্ত্র নিশ্চয়ই। গণতন্ত্রের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব সাইফুল হক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, বরং একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিচালিত রেজিমেন্টের দল। একটু জানতে চাই যে ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে রাজনীতি এবং ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করার রাজনীতি, এই দুটোর মধ্যে আসলে পার্থক্য নির্ধারণের মানদণ্ড কি হওয়া উচিত? না, পার্থক্য তো ডেফিনেটলি বড় দাগের পার্থক্য আছে। আমাদের তো সমাজ, আমাদের মানুষ তো ধার্মিক মানুষ, আমাদের মানুষ ধর্মপ্রাণ মানুষ, কিন্তু আমাদের মানুষ ধর্মের নামে অতীতেও ধর্মের নামে কিন্তু মানুষ কিন্তু ধর্মের নামে কোনো চরমপন্থাকে অতীত মানুষ কিন্তু গ্রহণ করেনি, কোনো বিভক্তি কোনো বিভাজন মানুষ কিন্তু আগে কিন্তু নেয়নি। আর ধরুন, আর যে দল এটা বলবার চেষ্টা করছেন, তাদের মুক্তিযুদ্ধে তাদের যে ভূমিকা, সে ভূমিকা তো 54-55 বছর পরেও আমরা দেখতে পাচ্ছি। এখনো তাদের যে আনুষ্ঠানিকভাবে তাদের যে ক্ষমা প্রার্থনা করা, অপরাধ স্বীকার করা, দায় স্বীকার করা, কিন্তু আমরা এখনো পর্যন্ত সেটা কিন্তু দেখিনি। এটা তো সবাই আমরা জানি। এবং আজকে আওয়ামী লীগের যেমন বিচারের প্রশ্ন আসছে না, যে আপনি আওয়ামী লীগের বিচার করবেন, তো আমাদের মুক্তিযুদ্ধের যে অপরাধের পাকিস্তানিদের রাজনৈতিক সহযোগী, সামরিক সহযোগী অথবা গণহত্যার বিভিন্ন মাত্রায় বিভিন্ন ধারাতে যারা সহযোগিতা ভূমিকা ছিলেন, তাদেরও বিচারের প্রশ্ন। এগুলো কিন্তু কোনো ব্যক্তিগত প্রতিশোধের কোনো প্রশ্ন না, এটা একটা ঐতিহাসিক ন্যায্যতা প্রমাণ করবার একটা প্রশ্ন আছে। একটা রাষ্ট্রের তার যে উত্থান, সে উত্থানের যে অনেকগুলো ন্যায্যতা, অনেকগুলো জাস্টিফিকেশন আছে। মুক্তিযুদ্ধের পরে অনেকগুলো অসম্পূর্ণ কর্তব্য আছে, সেই কর্তব্যগুলোর প্রশ্ন। আর আমরা আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2024 আমরা কোনো ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য মুক্তিযুদ্ধ করি নাই। 2024 আমাদের এরশাদ বিরোধী যে গণ আন্দোলন, গণসংগ্রাম 9 বছর, তখনও আমি রাজপথে, আজিজ ভাই তখনও তিনিও ছিলেন আমাদের পাশে, তিনিও ছিলেন। আবার আমার সৌভাগ্য হয়েছে এই 69 থেকে এ পর্যন্ত বাংলাদেশের সম্ভবত হাতে গোনা যারা এখনো জীবিত আছেন, আজিজ ভাই সম্ভবত আমি হয়তো সে একেবারেই হাতে গোনা জীবিত হয়তো একজন হব, যার ইতিহাসে সুযোগটা হয়তো করে দিয়েছেন প্রতিটা গণ আন্দোলন, গণসংগ্রামে কখনো কর্মী, সংগঠক বা একটা ভূমিকা পালন করবার ক্ষেত্রে। এবারও 24-এর যে আমাদের গণজাগরণ, গণঅভ্যুত্থান, এটা আমরা কোনো ধর্মীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য হয়নি। কারণ বাংলাদেশের পুরো জায়গাটাই হচ্ছে আমরা একটা অসাম্প্রদায়িক গণতন্ত্র রাষ্ট্র। বিএনপি যারা এখন সরকারে আছেন, তারা প্রায় প্রতিদিন তারা এখন আমাদেরকে তারা প্রায় মুখস্থ করে দিয়ে যাচ্ছেন যে বিএনপি একটা উদার গণতান্ত্রিক, তারা একটা ধারায় তারা রাজনীতি করতে চান, দেশ পরিচালনা করতে চান। ধর্মীয় বিশ্বাস তো মানুষ ধর্মপ্রাণ, সুতরাং ধর্মের মর্যাদা সেটা তো আমাদের একটা বিশ্বাসের একটা অংশ, সেটার জন্য। কিন্তু এটাকে নিয়ে আপনি নতুন কোনো বিভক্তি, নতুন কোনো বিভাজন, নতুন কোন হিংসাশ্রয়ী কোনো কর্মকাণ্ড, এটা কারো রাজনৈতিক এজেন্ডা হতে পারে, কিন্তু আমাদের মানুষ অতীত গ্রহণ করেনি, ভবিষ্যতে আমাদের মানুষ এটা কিন্তু গ্রহণ করবে। জনাব এবি আজিজ, বিএনপি মহাসচিব যেমনটি বলেছেন, জামায়াত শরিয়া ভিত্তিক রাষ্ট্র গড়তে চায় যা বাংলাদেশের সঙ্গে যায় না। আবার আইনমন্ত্রী বলেছেন, আমাদের এক পাশে ফ্যাসিবাদ, অন্য পাশে মৌলবাদ। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আদর্শিক বিভাজন কি আমরা যদি বলি যে প্রকট আকার ধারণ করেছে? না, আমি যেটা প্রকট না, যার যার পলিটিক্সটা শেষে থ্রো করতেছে। যেমন ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছে, আমার কথা হচ্ছে বিএনপি হচ্ছে মধ্যপন্থী জাতীয়তাবাদী দল, এর ভিতরে তো 20 ভাগ কমপক্ষে গুপ্ত জামাত আছে, এগুলো বের করেন না কেন? ওনার দলকে উনি ঠিক করেন না কেন? অন্যের কথা বলে কেন? ওনার দলকে উনি ঠিক করুক। হ্যাঁ, অনেকে বলছে না, ধরেন জামাত ইসলাম তো শরিয়া আইন ফাইনালি বিশ্বাস করে, আবার কয় যে আমরা ধীরে ধীরে শরিয়া আইন বাস্তবায়ন করব। যারা শরিয়া আইন বিশ্বাস করে তার সাথে তো জাতীয়বাদী পলিটিক্সে মিলতে পারে না, কিন্তু একসাথে আবার চলছে কেন 20 বছর? নির্বাচনের আগে আমরা জামায়াতকে এই দাবিও করতে দেখেছি, তারা এখন প্রগতিশীল উদারপন্থী ধর্মভিত্তিক রাজনৈতিক দল। রাজনীতি বায়তুল মাল তো ঠিকই খায়, হ্যাঁ, আপনার ধর্ষণ, বলৎকার, পরকীয়া এগুলো তো করে। জামাত কোনো সর্বজনীন দল না। জামাত
আগে নিবন্ধন পাওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী জামাত ইসলাম নাম রাখছে। এটা দেখেন যতগুলো এনজিও টাইপের দল, তাদের যতগুলো সংগঠন আছে, এই সংগঠনগুলোতে সব দেখবে জামাত শিবিরের ছেলেরা কাজ করে, এর বাইরে কিছু নাই, এর বাইরে। সুতরাং জামাত যদি ক্ষমতায় যায়, আপনার আমার কোনো, এই তিনজনের কোনো ভাগ নেই, কোনো তিনজনের, ওই দেশ তিনজনের না। সুতরাং তাকে আমি সমর্থন করবো কেমন করে বলেন? সে তো একটা প্রবাদ আছে যে তারা যদি গরু কোরবানি দেয়, তাও গরিব লোকটা খোঁজে, সেটা জামাতের লোক খোঁজে। হ্যাঁ, তো সুতরাং মাংস দেওয়ার জন্য জামাতের লোকটা খোঁজে, তো সে সার্বজনীন দল হয় কেমনে, দেশ চালাবে কেমনে? তো সুতরাং তারা যদি ক্ষমতায় যায়, তাহলে পার্টিকুলারলি জামাতের জন্য তারা সরকার হবে। আইনমন্ত্রী যে বিষয়টি ইঙ্গিত করেছে যে আমাদের এক পাশে ফ্যাসিবাদ, অন্য পাশে মৌলবাদ, এবং মৌলবাদীরা ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাচ্ছে। মৌলবাদের উত্থান গণতন্ত্রের জন্য কত বড় হুমকি? না, এবারে তো ধরেন মৌলবাদ মানে তো আফগানিস্তান হবেন, আপনি আগে বিপদে পড়বেন, আমরা পরে পড়বো, আমরা আপোষ করে ফেলবো, সমস্যা কি? আপনি আপোষ করবেন কি? আপনারা সবকিছু আটকাই দিব। আমি একটু রেসপন্ড করি ছোট্ট করে, যেটা আপনি বললেন আজিজ ভাইকে, যিনি বললেন বিএনপির যে নেতারা এখন বলছেন এক পাশে স্বৈরাচার, আরেক পাশে মৌলবাদ, তো তারা তো তাদের সাথেই তো বহু বছর ওনারা ঘর সংসার তো করলেন একসাথে করছে। ওনাদের আজকে ওই যাদেরকে ওনারা মৌলবাদী হিসেবে চিহ্নিত করছেন, তাদের যে রাজনৈতিক পুনর্বাসন, সাংস্কৃতিক পুনর্বাসন, প্রাতিষ্ঠানিক পুনর্বাসন, তার পিছনে আওয়ামী লীগের যেমন দায় আছে, বিএনপি তো বড় ধরনের দায় আছে বিএনপির, এবং ফলে বিএনপি এই দায়টা নিয়ে তারা যদি কথা বলেন, ইয়েস আমরা তখন ভুল করেছি, উই ডিড এ গ্রেট মিস্টেক, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আমরা এই দেশের মানুষের একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক, যে মানুষ একটা উদার একটা গণতান্ত্রিক সমাজ দেখতে চায়, সে মানুষের সামনে এই ধরনের শক্তিকে করাটা ঠিক হয়নি। এই কথাটা আত্মসমালোচনা করে যদি কথাটা বলতেন, তাহলে তার একটা যুক্তিগ্রাহ্যতা তাহলে কিন্তু কাজ করে। এই দায়িত্ব আমাদের নেওয়া দরকার। ইতিহাসের যার যেটুকু দায়, আওয়ামী লীগের যেখানে দায়, জাতীয় পার্টির যেখানে দায়, মানে এরশাদ সাহেব তিনি অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন না, তিনিও তো এগুলোকে ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করবার জন্য তো তিনি নিয়েছিলেন। একইভাবে বিএনপি তো একইভাবে তারা কাজগুলো করেছেন। সুতরাং মানে আমি বলছি এগুলো রাজনৈতিক সংস্কৃতি আমাদের রাজনীতিতে, আমাদের সমাজে দায় স্বীকারের রাজনৈতিক সংস্কৃতির মতন এরকম প্রজ্ঞা এখনো পর্যন্ত এখানে গড়ে ওঠে নাই। আমরা ক্ষমতায় থাকলে একভাবে বলি, বিরোধী থাকলে আরেকবার আমরা বলি। এই জায়গাটা এখানে রাজনীতিকরা আমরা কিছুটা অ্যাডক ভিত্তিতে আমরা রাজনীতি করি। আমরা 5, 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর একটা জনগোষ্ঠীকে, দেশকে কিভাবে দেখতে চাই, কোথায় নিয়ে যেতে চাই, দুর্ভাগ্যজনকভাবে মেইন স্ট্রিম পলিটিক্স জায়গাটা অনুপস্থিত। কিছু আলোচনা শুরু হয়েছে, আমি আশা করি হয়তো জায়গাটা আমরা আসতে পারব। না, দেখেন সাউথ আফ্রিকার ম্যান্ডেলা হোয়াইটের বিরুদ্ধে ব্ল্যাকদের অধিকারের জন্য আন্দোলন করছে, 20 বছর জেল খেটেছে, এরপরে এসে রিকনসিলিয়েশন করছে, যার যার দোষ স্বীকার করেছে, কিন্তু সেটা এখন সাউথ আফ্রিকা কাজ করে নাই ফাইনালি, এখন তো সেই অবস্থায় নাই। সুতরাং যদি দর্শন যদি আলাদা হয়, বিশ্বাস যদি আলাদা হয়, রাজনীতিতে আলাদা হয়, এটা কিন্তু আপনি যাই বলেন রিকনসিলিয়েশন করে কোনো না, আপনাকে এইটাই বলতে হবে যে আমি জাতীয় ইস্যুতে একমত থাকবো, জাতীয় সাইফুল হক। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে, দর্শক এখানেই শেষ করছে গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।